নমস্কার। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সময়ে যে অসাধারণ এক পলিটিক্যাল থিয়েটার আমরা দেখলাম, আজ সেটাকেই একটু ডিকোড করার চেষ্টা করব। এটা কিন্তু নিছকই কোনো সরকার গঠন ছিল না, বরং পরতে পরতে লুকিয়েছিল নানান প্রতীক আর গভীর সব সংকেত। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এই পুরো ঘটনার সেমিওটিক্স বা অর্থতত্ত্ব যখন আমরা বিশ্লেষণ করি, তখন একটা গভীর প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। একটা সাধারণ প্রণাম বা ধরুন একজন ৯৮ বছর বয়সী প্রবীণ নেতা, এগুলো কিভাবে আন্তর্জাতিক সীমান্তের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে? এই অত্যন্ত নির্দিষ্ট আর আবেগময় ভঙ্গিগুলো আসলে বিশাল সব রাজনৈতিক পরিবর্তনের সাথে সরাসরি যুক্ত। তো এই ব্যাপারটাকে গভীরভাবে বোঝার জন্য আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। ১. ব্রিগেড মঞ্চের প্রেক্ষাপট। ২. প্রণীতির সিমিওটিক্স। ৩. জাতীয়তাবাদী শিকড়ের সন্ধান। ৪. পূর্ব সীমান্ত সুরক্ষিত করা। এবং ৫. রাজনৈতিক প্রভাব। ব্যাস, চলুন একে একে গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, ব্রিগেড মঞ্চের প্রেক্ষাপট, আর এর সাবটাইটেল হল ২০২৬ সালের নির্বাচনী পরিবর্তন। ৯২.৯৩%। ভাবা যায়? সংখ্যাটা আক্ষরিক অর্থেই চমকপ্রদ। ১৯৫১ সালের পর থেকে এটাই সর্বোচ্চ ভোটার উপস্থিতির হার। এই বিপুল ম্যান্ডেট নিয়েই কিন্তু রাজ্যের প্রথম গ্রামীণ নেতা হিসেবে গত ৫০ বছরের ইতিহাসে ক্ষমতায় এসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সংখ্যাটাই বলে দিচ্ছে সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। আর এই অভাবনীয় অংশগ্রহণের ফলাফলটা ঠিক কী দাঁড়ালো? ডেটা একদম পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসন পেয়ে এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস নেমে আসে ৮০টি আসনে। এই ফলাফল এই অঞ্চলের পুরো রাজনৈতিক সমীকরণকেই বলতে গেলে একেবারে উল্টে পাল্টে দিয়েছে। এবার চলুন একটু ভেন্যু নির্বাচনের দিকটায় নজর দিই। প্রথাগত রাজভবনের বদলে নতুন প্রশাসন বেছে নিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে। আপনারা জানেন, ঐতিহাসিকভাবে এই জায়গাটা কিন্তু সত্যিকারের গণ অভ্যুত্থানের একটা প্রতীক। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রেনেসা আইকনদের ছবি দিয়ে তারা নিজেদের মতাদর্শকে দারুণভাবে মানুষের সামনে তুলে ধরেছিল। এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত ভিজুয়াল কৌশল, তাই না? এবার আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে, প্রণতির সেমিওটিক্স বা অর্থ, যেখানে আমরা দেখব বহিরাগত তত্ত্বের অবস্থান কিভাবে হল। শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মাথা নত করে প্রণাম করা দৃশ্যটার দিকে, এর অর্থ কিন্তু অনেক গভীর। নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে কেন্দ্রীয় নেতারা হলেন বহিরাগত, কিন্তু নির্বাচনের পর সমবেত জনতার সামনে এই বিনম্র প্রণতি বা আত্মসমর্পণের ভঙ্গিটি সেই বহিরাগত তকমাটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। এটা বুঝিয়ে দিল তারা বহিরাগত নয়, বরং জনগণের শক্তির প্রতি শ্রদ্ধাশীল। ঠিক এই প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছিল, আসন্ন উন্নয়নমূলক উদ্যোগগুলো কেন্দ্রের কোনো উপহার নয়, বরং জনগণ এবং তাদের সরকারের মধ্যে চুক্তির বাস্তবায়ন মাত্র। এই কথাটার মাধ্যমে কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা হলো। তীব্র রাজনৈতিক লড়াইয়ের জায়গা থেকে সরে এসে সরকার যেন মানুষের সেবার ব্রত নিল, আর এভাবেই সাধারণ মানুষের সাথে সরাসরি একটা আবেগের সম্পর্ক তৈরি হয়ে গেল। আমাদের তৃতীয় পর্ব হল জাতীয়তাবাদী শিকড়ের সন্ধান, এক জীবন্ত সংযোগ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আদর্শগত দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনাটা কি ছিল জানেন? ৯৮ বছর বয়সী প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মান জানানো। ১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কাশ্মীর আন্দোলনে তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর ১৯৮১ সালে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেন, আর ২০২৬-এ এসে মূল মঞ্চে তাকে সম্মানিত করা হলো। এই পুরো টাইমলাইনটা রাজ্যে নিজস্ব রাজনৈতিক শিকড়কে তুলে ধরে। একেবারে ৭৫ বছরের একটা বৃত্ত সম্পন্ন করে দলের প্রতিষ্ঠাতা দর্শনের সাথে আজকের দিনটাকে মিলিয়ে দেওয়া হলো। আচ্ছা, ব্যাপারটাকে আরও আপন করে তোলার জন্য কি করা হলো? অনুষ্ঠানটা রাখা হলো ঠিক রবীন্দ্র জয়ন্তীর দিন, আর সেখানে পরিবেশন করা হলো একেবারে আমাদের চেনা স্ট্রিট ফুড, ঝালমুড়ি। এই ছোট ছোট বিষয়গুলো নতুন সরকারকে খাঁটি বাঙালি ঐতিহ্যের সাথে দারুণভাবে যুক্ত করল।
পুরো রাজনৈতিক বার্তাটাকে বহুত্ববাদী লোকজ সংস্কৃতির একটা সফট পাওয়ার বা নরম শক্তিতে মুড়িয়ে দেওয়া হলো। অসাধারণ একটা পদক্ষেপ। চলুন এবার ৪ নম্বর পর্বে যাই। পূর্ব সীমান্ত সুরক্ষিত করা, নীতির পরিবর্তন। এতক্ষণ আমরা যে স্থানীয় সাংস্কৃতিক সংযোগগুলোর কথা বললাম, এগুলোর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল একটা বড় পরিসরে নীতিগত পরিবর্তনের ভিত্তি তৈরি করা, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করা। সহজ কথায় এটা এমন একটা সমন্বিত প্রশাসনিক মডেল যেখানে রাজ্য এবং কেন্দ্র একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিক আর নিরাপত্তা সংক্রান্ত পলিসিগুলো এগিয়ে নিয়ে যাবে। রাজ্য আর কেন্দ্রের আগের সব দ্বন্দ্ব মিটিয়ে একটা একীভূত ব্যবস্থা তৈরি করাই এর লক্ষ্য। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এই নীতির ফলে মূলত ৩টা বড় পরিবর্তন আসছে। ১. অবৈধ অনুপ্রবেশ আর গবাদি পশু চোরাচালান বন্ধ করা। ২. উদ্বাস্তুদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA বাস্তবায়ন। আর ৩. রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল তার অবসান ঘটানো। এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলোর মাধ্যমে মূলত ভারতের পূর্ব সীমান্তকে একটা নিশ্ছিদ্র দুর্গে পরিণত করার ছক কষা হয়েছে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্ব, অর্থাৎ ৫ নম্বর পর্ব, ভূ-রাজনৈতিক প্রভাব, আন্তঃসীমান্ত কূটনীতি। অভ্যন্তরীণ এই নিরাপত্তা ব্যবস্থাগুলো কিন্তু ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বড়সড় প্রভাব ফেলছে। প্রাথমিক মন্ত্রিসভার দিকে তাকালেই সেটা বোঝা যায়। এটাকে চমৎকার একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। যেমন ধরুন, CAA বাস্তবায়নের জন্য মতুয়া সম্প্রদায় থেকে অশোক কীর্তনিয়া, জঙ্গলমহলের জন্য সাঁওতাল সম্প্রদায় থেকে ক্ষুদিরাম টুডু, আবার উত্তরবঙ্গের সীমান্তের জন্য নিশীথ প্রামাণিক। অর্থাৎ সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোর মানুষদের সরাসরি প্রশাসনে যুক্ত করা হল। আর এই যে রাজ্য এবং কেন্দ্রের একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হল, এর ফলে দীর্ঘদিনের অনেক ঐতিহাসিক জট খুলে যেতে পারে। বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তির মতো বড় বড় কূটনৈতিক সমঝোতার পথ এখন প্রশস্ত হতে পারে। কেন্দ্র এখন প্রতিবেশী বাংলাদেশের সাথে আন্তর্জাতিক চুক্তিগুলোর বিষয় আরও অনেক বেশি শক্ত অবস্থানে থেকে আলোচনা করতে পারবে। তো এই বিশাল রাজনৈতিক থিয়েটারের পর্দা যখন নামছে, তখন একজন বিশ্লেষক হিসেবে আমাদের মনে একটা বড় প্রশ্ন থেকেই যায়। এই যে এত সব সাংস্কৃতিক প্রতীক আর সেমিওটিক ভঙ্গি আমরা দেখলাম, এগুলো কি সত্যি দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারবে? ভারতের পূর্ব সীমান্তে কি সত্যি এক দীর্ঘস্থায়ী প্রশাসনিক স্থিতিশীলতা আসবে? এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে গেলাম। এতক্ষণ আমাদের সাথেই এই বিশ্লেষণটি শোনার জন্য অনেক ধন্যবাদ।